মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো রোববার সকালবেলা অর্জুনের পড়া থাকে, তো সেই জন্য বাড়ি শুদ্ধ সবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। অর্জুন পড়তে যাবে বলে কথা, কাউকে তো ঘুমালে চলবে না, সবাইকে উঠতে হবে। বেচারা কৃপার হয়ে যায় মহা জ্বালা। সারা সপ্তাহ তো মেয়েটা 5:30টার সময় ঘুম থেকে উঠে ট্রেন ধরে কলকাতায় যায়, তো শনি রোববার দিন একটু দেরি করে ঘুম থেকে ওঠে। সে অর্জুনের জন্য আর ঘুমাতে পারে না। অর্জুনের শনিবার দিন 9টার সময় পড়া থাকে, তো 8টার থেকে অর্জুনকে তৈরি করে দিতে হয়। আর রোববার দিন পড়া থাকে সকাল 7টার সময়। তো বুঝতেই পারছো, অর্জুনকে তো সব কিছু পুশ করে করাতে হয়, ওই জন্য আমাদের সবাইকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ওর পিছনেই লেগে থাকতে হয়। আর আমি হাতের কাছে কোনো চাদর পাচ্ছি না, সেই জন্য কম্বলটা গায়ে জড়িয়ে ঘরের কাজকর্মগুলো করছি। তাই তো সোয়েটার পরালাম, আর ভিতরে একটা জামা। হ্যাঁ, তোর এই সোয়েটারটা মোটা আছে, সোয়েটারটা বেশ ভালো। ওই যাই হোক, হুডি আর সোয়েটার ওই একই। নে নে গুছিয়ে নে। ও সক্সটা পরিয়ে দে, সক্সটা পরাইনি বাবা। বাবা না, সোনা না, তুমি বাইকে করে যাবে, হাওয়া লাগবে। সোনা দাও, পা দাও। না না, এই সক্স পরে চটি পরা যায়, তুই দে। হ্যাঁ, টাটা বাবা, যাও। এই ঘরটা আমি রাতের বেলা গুছিয়ে রাখি। সকালবেলা অর্জুন এই ঘরে রেডি হয়েছে, সেই জামা কাপড়গুলো পরে রয়েছে। তারপরে বই খাতা বের করে আবার অন্য বই খাতা নিয়েছে ব্যাগের মধ্যে, সেগুলো সব খাটের উপরে রয়েছে। এগুলো এখন সব ঠিকঠাক করে রেখে দিচ্ছি। শীতকাল তো, ওই জন্য জামা কাপড় বেশি বেশি বের করা হচ্ছে। আর জামা কাপড় সবাই এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখে, সেগুলো সব আমাকেই ওই দেখে শুনে রাখতে হয়। কতবার যে আমি জামা কাপড় আর বই খাতা গুছিয়ে রাখি তার কোনো গোনাগুনতি নেই। সারাদিন শুধু আমি এইসবই করতে থাকি। আজকে বেসিনের পাশে যে তোয়ালেটা রয়েছে সেটা ধুয়ে দেব, আর অন্য একটা তোয়ালে ওখানে রেখে দিলাম। ওই দেখো, জোর করে আমাকে তিতার রস খাওয়াচ্ছে, আমি খাবো না। এটা কিন্তু ও নিজে পয়সা দিয়ে কিনে নিয়ে এসেছে। না না, আমাদের শেষ হয়ে গেছে, আবার আনবো। এই কি রে বাবা, আমাকে কেন তুমি তিতা খাওয়াচ্ছ? আরে বেশি না তো, বেশি বেশি করে জল খাবো না, 15 মিনিটের মধ্যে জল খাবো না। এটা সেই কি করলার রস না উচ্ছের রস? ওই যাদের সুগার রয়েছে তারা নাকি এটা খায়। এটা সেই ওষুধের দোকান থেকে কিনে নিয়ে এসছে, অনেক টাকা দাম নিয়েছে। এবার এটা খেতে তো আর ভালো লাগে না, এখন সবাইকে ধরে ধরে ওই ওষুধ খাওয়াচ্ছে। সবসময় এরকম করবে। এর আগে একটা সেই আমলকির রস নিয়ে এসছে, তার আগে একটা অ্যালোভেরাটা কিসের রস নিয়ে এসেছিল, সেগুলো সব আমাকে খাইয়েছে। ও অ্যাপেল সাইডার ভিনেগার নিয়ে এসেছিলো একবার, ওগুলো সব আমাকে খাওয়াবে। এই উচ্ছের রসটা যেদিন নিয়ে এসছে কিনে, সেদিনও আমি বুঝতে পেরেছি যে এটা আমাকেই খাওয়াবে। নিজে তো খাবে না, একদিন দুদিন খেয়ে তারপর বলবে কি, তুমি খাও, এটা খেয়ে নাও, তোমার এই অসুখ রয়েছে, ওই অসুখ রয়েছে, সব অসুখের জন্য এটা ভালো। মুখটা আমার একদম বিশ্বাস করে দিল। কৃপা ট্রেন থেকে 10 টাকার আমলকি নিয়ে এসেছিল। আমাকে তো মেয়েটা কবে সেই আমলকি নিয়ে এসে বলেছে, ওমা এই আমলকি দিয়ে তুমি আমলা অয়েল বানিও, কিন্তু সেগুলো তো ওই ফ্রিজেই পড়ে রয়েছে, ওগুলো তো আর আমি ছুঁয়েও দেখিনি। আজ করব কাল করব এই করে আর করাই হচ্ছে না। তো আজকে আমলা অয়েল বানাবো। আর আমার স্নান করা, পুজো দেয়া এগুলো সব কমপ্লিট। এবার আমি রান্না করতে চলে আসলাম। একটুখানি মুগ ডাল আর একটুখানি মুসুরির ডাল নিলাম। মুসুরির ডালটাই রান্না করতাম, কিন্তু মুসুরির ডালটা দেখলাম বাড়ন্ত, সেই জন্য একটুখানি মুগ ডাল এর মধ্যে দিয়ে তারপরে লাউ আর ধনেপাতা দিয়ে ডাল রান্না করব। বেগুন ভাজা হবে। এই যে দেখো, প্রেসার কুকারে একবারে ডাল আর লাউ সিটি দেবো। ভাত আর ডালটা বসিয়ে দিলাম। আমাদের গাছে আজকে আবার 4টে লঙ্কা হয়েছে, এই যে কৃপা নিয়ে আসলো। এই দুটো লঙ্কা ওই কেটে বীজটা রেখে দেবো। এই যে লাল দুটো লঙ্কা, এই পাকা লঙ্কা দুটো, ওই দোকানদার দাদা বললো যে এই লঙ্কা দুটোর বীজ রেখে দেবে, এই দিয়ে আবার চারা করব। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান আমি একটু হাতের কাজ সেরে নেই। তো সেদিন কৃপা অনেকগুলো লঙ্কা তুলেছে, আজকেও কৃপা এগুলো তুলে নিয়ে এসছে। কৃপার জন্য আমি আর গাছ থেকে লঙ্কাই তুলতে পারি না, ওর খুব শখ গাছ থেকে ফুল ফল ছেঁড়ার।
তারপর গাছে একটা বেগুনও হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ওই দিন আমি ব্লগ করিনি তো, ওই জন্য তোমাদের সাথে ওগুলো আর শেয়ার করা হয়নি, কিন্তু একটুখানি ভিডিও করে রেখেছিলাম, সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। গাছে যেটুকু যা ফুল ফল ধরে সেটুকু তোমাদেরকে আমার দেখাতে খুব ভালো লাগে। এই দেখো, এই কটা লঙ্কা সেদিন হয়েছিল, কৃপা এগুলো তুলেছিল। কৃপার জন্য তো আমি গাছ থেকে লঙ্কা তুলতেই পারি না, ওর খুব শখ গাছ থেকে ফুল ফল ছেঁড়ার। আর গাছে এখন আর সেরকম একটা লঙ্কা নেই, অল্প কয়েকটা লঙ্কা হয়েছে, খুব যে বেশি লঙ্কা হয়েছে তা না, অল্প কয়েকটাই লঙ্কা ধরেছে। বেগুন গাছে একটা বেগুন ধরেছে, এই বেগুন গাছে কত ফুল ধরেছে, কিন্তু সব ফুলগুলো ঝরে ঝরে পড়ে যেত, এত মন খারাপ লাগতো। তারপরে এই সেদিন দেখলাম ছোট্ট একটা বেগুন ধরেছে, তো চোখের সামনেই এই বেগুনটাকে বড় হতে দেখলাম। আমি জানো তো প্রথমে খেয়াল করিনি, পাশের দোকানদার দাদা খেয়াল করেছে যে বেগুন হয়েছে। গাছে যেটুকু যা সবজিপাতি হয়, আমার থেকে আমার প্রতিবেশীদের বেশি আনন্দ হয়। পাশের দোকানদার দাদার তো আনন্দ হয়, তারপর উল্টো দিকের বাড়িতে যে ভদ্রলোক থাকে সেও আমাকে সবসময় জিজ্ঞেস করবে। তারপরে ঘর মোছার জন্য যে মেয়েটা আসে সেও আমাকে বলবে, কাকি এই দেখো তোমাদের গাছে বেগুন হয়েছে, লঙ্কা ধরেছে। আমি যতটা না আনন্দ পাই তার থেকে বেশি আনন্দ বাকিরা পায়। অনেকগুলো তো আমলকি ছিল, আমলা অয়েল বানাতে অতটা আমলকি লাগবে না, আমলা অয়েল বানানোর জন্য 2-3টে আমলকি আমি রেখে দিয়েছি, আর বাকি আমলকিগুলো আমি ছোট ছোট করে কেটে ওর মধ্যে কারি পাতা আর একটু আদা দিয়ে ব্লেন্ড করে এই দেখো আইস ট্রের মধ্যে ঢেলে রাখলাম। তারপরে এগুলোকে চামচ দিয়ে ঠিক করে রাখলাম, এবার ওটা আমি ফ্রিজে রেখে দেব। আর এখন বানাচ্ছি আমলা অয়েল। কড়াইয়ের মধ্যে এই যে শালিমার নারকেল তেলটা দিলাম, এই তেলের মধ্যে নিম পাতা, কারি পাতা, মেথি, তারপর জবা ফুলের কুঁড়ি, এগুলো সব কিছু দিয়ে তেলটা বানানো যায়, কিন্তু আমি শুধু আমলকি দিয়েই বানাচ্ছি। একটু নিম পাতা দিতাম, কিন্তু পাশের বাড়িতে নিম গাছটা নাকি কেটে দিয়েছে, সেই জন্য আমি আর নিম পাতা পেলাম না, একটু নিম পাতা দিলে ভালো হতো। আমলকিটা দিয়ে তারপর তেলটাকে ভালো করে ফুটিয়ে আমি ওটা ঢাকা দিয়ে রাখলাম, ঠান্ডা হলে তারপরে আমি কৌটোর মধ্যে ভরে রাখবো। আর এখন আমি ফ্লেক্স সিড ভেজানো জলটা খাচ্ছি, এর মধ্যে ফ্লেক্স সিড আর ওই চিয়া সিড ভেজানো রয়েছে, পুরো জলটাই এখন খেয়ে নিলাম। আজকে বিকেলবেলা আমাদের বাড়িতে পিকনিক হবে, ওই কারণে রান্নাবান্নার চাপটা একটু কম আছে। লাউ দিয়ে ডাল রান্না করব আর বেগুন ভাজা করব। এছাড়া গতকাল যা কিছু রান্না করেছিলাম সমস্ত কিছু ফ্রিজে একটু একটু রয়ে গেছে, ওই জন্য আজকে আর সেরকম কিছু রান্নাবান্না করিনি। মুখে খাস না, মুখে হাওয়া খাস না। এদিকে কালকের থেকে এটা নিয়ে পড়ে আছে, কালকে কৃপাকে এই হ্যাভেলসের হেয়ার ড্রায়ারটা কিনে দিয়েছিলাম, এবার অর্জুন এই হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাবে বলে আজকে শ্যাম্পু করেছে, অন্যান্য দিন ওকে জোর করতে হয়, আর আজকে নিজের থেকে শ্যাম্পু ট্যাম্পু করে এসছে এটা দিয়ে চুল শুকাবে, ওই জন্য পেছনটা ঘোর, পেছনটা আমি করে দিচ্ছি। আচ্ছা কি করলে পেছন দিকটা আমি করে দিই। হাঁপিয়ে গেলাম, অর্জুনকে যেদিন স্নান করিয়ে দেয় সেদিন যে কি বিরক্ত করে, এই সাবান ফেলছে তো এই শ্যাম্পু ফেলছে, এই কি বলে কল ছেড়ে দিচ্ছে, শাওয়ার ছেড়ে দিচ্ছে, আমি তো পুরো ভিজেই যাই, আমার নাইটি তো পুরো ভেজা, দুটো নাইটিই ভেজা। ও এরকমই করে, ওকে স্নান করাতে গেলে আমাকে নাইটি পাল্টাতে হয়, সব কিছু ফেলে দেবে, সব কিছু নষ্ট করে দেবে, আর মুখে তো এটা ওটা বকবক বকবক করতেই থাকবে। আমি বললাম যে তোকে আমি ভালো করে সাবান দিয়ে দিচ্ছি, তোর এই ঘাড়ের এখানটা কালো হয়ে যাচ্ছে, এগুলো আমি সাবান দিয়ে পরিষ্কার করে দেই, আমাকে ধরতেই দেবে না। আমি নাকি জোরে জোরে নাকি ওর গায়ের মধ্যে নাকি রাব করি, বলে তুমি খুব জোরে জোরে আমার গায়ের মধ্যে রাব করো, আমার ব্যথা লাগে, তুমি আমাকে ধরবে না। শীতকালে শ্যাম্পু করার পরপরই দেখি সবার ঠান্ডা লেগে যায়, কৃপারও তাই, অর্জুনেরও তাই, 2-3 বছর ধরে দেখছে আমারও এই একই সমস্যা হচ্ছে। মাথায় শ্যাম্পু করার পর দেখছি কীরকম যেন ঠান্ডা লেগে যায়, কেমন গলা ব্যথা করে, নাক থেকে জল পড়ে। তো ওই জন্য ভাবলাম যে আমাদের তো হেয়ার ড্রায়ার নেই, ওগুলো একটা কিনে রাখি, যেদিন ঠান্ডা বেশি পড়বে, যেদিন ধরো ওই রোদে চুলটা শুকাতে পারবো না, সেদিন ওই হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নেব। আমি যখন ক্লাস 7-8-এ পড়ি তখন আমার মামি আমাকে একটা হেয়ার ড্রায়ার গিফট করেছিল, তো হেয়ার ড্রায়ারটা বেশ কয়েকদিন ব্যবহার করেছি। একদিন যখন আমি চুল শুকাচ্ছি, হঠাৎ করে হেয়ার ড্রায়ারটা না বাস্ট হয়ে যায়, বাস্ট হয়ে যায় বলতে মানে ওটার ভিতরে একটা শব্দ হয়, ওই যে মেশিনটার ভিতরে একটা শব্দ হয় আর পোড়া গন্ধ বেরোয়। আমার চুলেরও ক্ষতি হয়নি, হাতেরও ক্ষতি হয়নি, কিছুই হয়নি। আমি তো অবাক, আমি বলি এ কী হলো, এরকম করে চুল শুকাচ্ছে আর হঠাৎ করে ওইটা ওরকম বাস্ট হয়েছে। তারপর থেকে আর আমি কোনোদিন হেয়ার ড্রায়ার কিনিনি, ওই ভয়ে আর কখনো কেনা হয়নি।
তাই মেয়েকে সেদিন বলছিলাম যে হেয়ার ড্রায়ারের কথা যখনই আমার মনে পড়ে তখনই ওই কথা মনে পড়ে যায় যে চুল শুকাতে গিয়ে হাতের মধ্যে হেয়ার ড্রায়ার বাস্ট হয়ে গেছে, সেই কথা মনে পড়ে যায়। দিওয়ালির সময় তো এই ঘরটা সাজানো গোছানো হয়েছিল, তো এখন অবধি ওই সমস্ত জিনিসপত্রগুলো সরানো হয়নি। অনেক কষ্ট করে ঘরটা সাজানো গোছানো হয়েছিল, ওই জন্য ভাবলাম যে কয়েকদিন এরকম থাক, পরে ওগুলো ঠিক করা যাবে। তো আজকে এগুলো আবার ঠিকঠাক করব। এখন আবার শীতকালে যেরকম করে বাড়িঘর সাজানো গোছানো হয় ওইভাবে একটু আজকে এই ঘরটা সাজাবো। দিওয়ালির সময় যে সমস্ত ডেকোরেশনের জিনিসপত্রগুলো বের করা হয়েছিল সেগুলো এখন এক এক করে সব তুলে রাখবো, কারণ ওগুলো শুধু দিওয়ালির সময় ভালো লাগে। বছরের যদি অন্যান্য সময় ওই জিনিসপত্রগুলো ঘরের মধ্যে থাকে তাহলে দিওয়ালির সময় ওই জিনিসপত্রগুলো দেখতে আর অতটা ভালো লাগবে না। এখানে 3টে ওড়না লাগানো রয়েছে আর অনেকগুলো সেফটি পিন দিয়ে আটকে দিয়েছে কৃপা। এগুলো সব কৃপার কাজ, প্রচুর সেফটি পিন এখান থেকে আমি খুললাম। বাড়িঘর সাজানোর জন্য সবসময় আমরা সবাই দামি জিনিসপত্র কিনতে পারি না, যারা পারে তারা তো পারে, কিন্তু আমাদের মতো মানুষরা সবসময় দামি দামি জিনিসপত্র বাজার থেকে কিনে আনতে পারে না। তাই বলে কি ঘর সাজাবো না? যার যেরকম সামর্থ্য, যে যেটুকু জিনিসপত্র কিনতে পারবে সে সেগুলো দিয়েই ঘুরিয়ে ফিরিয়ে বাড়িঘর সাজাবে। মোটামুটি আমরা সবাই বিভিন্ন রকমের মেলায় যাই। মেলাতে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়, কম দামি জিনিসপত্র পাওয়া যায়, আবার বেশি দামের জিনিসপত্রও পাওয়া যায়। আর তাছাড়া অনলাইনেও খুব কম বাজেটের মধ্যে ঘর সাজাবার জিনিসপত্র পাওয়া যায়। আমি মেলার থেকেও জিনিসপত্র কিনি, আবার অনলাইনেও অনেক কিছু কিনে রাখি। তারপর যখন যেখানে ঘুরতে যাই সেখান থেকে ছোট 2-1টা জিনিসপত্র কিনে রাখি। আর আমার ঘরের জিনিসপত্র সহজে নষ্ট হয় না। যেটুকু যা নষ্ট হয়েছে সেগুলো অর্জুন ইচ্ছে করে দুষ্টামি করে নষ্ট করে ফেলে, কিন্তু এমনিতে আমি যে সমস্ত জিনিসপত্র কিনে রাখি সেগুলো আমি যত্ন করে রেখে দেই, তো ও সব জিনিসপত্র কখনো নষ্ট হয় না। 20 বছর আগের শোপিসটাকেও আমি যত্ন করে রেখে দিই, সেই শোপিসটাও আমি তোমাদেরকে দেখাতে পারবো। তো এরকম করেই প্রচুর ঘর সাজাবার জিনিসপত্র জমে গেছে। সোফার কভার, কুশনের কভার, তারপরে টেবিলের উপরে যে কাপড়টা আছে সমস্ত কিছুই পাল্টানো হবে। এই যে এই কাপড়গুলো গরমের দিনে ঠিকঠাক আছে, আবার যখন গরম আসবে তখন আবার এই কাপড়গুলো ব্যবহার করব। এখন এগুলো তুলে রাখবো। আর শীত পড়ে গেছে তো সেই জন্য এই যে দেখো ভারী যে ভেলভেটের সোফার কভারগুলো হয় সেগুলো এখন সোফাতে পেতে রাখলাম। সোফার কভারের সাথে ম্যাচিং করে কুশনের কভারটাও পাল্টাবো, আর টেবিলের উপরের কাপড়টাও ম্যাচিং করে পেতে রাখবো। টেবিলের উপরে তো এখন হলুদ রঙের কাপড় রয়েছে, এখন ওখানে ওই সোফার কভারের সাথে ম্যাচিং করেই কাপড় পেতে রাখবো। শীতকালে বিছানায় ভারী বিছানার চাদর, তারপর সোফাতে ভারী কভার, এগুলো বেশ ভালোই লাগে, আরামদায়ক হয়। এগুলো তো গরমের সময় ব্যবহার করা যায় না। আমি তো শীতকালে বিছানায় ভারী বিছানার চাদরগুলো পেতে রাখি, সেগুলো অলরেডি বার করা হয়ে গেছে। আর একটু যখন বেশি ঠান্ডা পড়বে সেই সময় ওই ভারী বিছানার চাদরগুলো পাতা হবে। তো আমি সব কিছু দেখো চেঞ্জ করে দিলাম। টেবিলের উপরে যেই কভারটা ছিল সেটাও তুলে দিয়েছি, এখন একটা মেরুন রঙের টেবিলের কভার পেতে রাখলাম। আর এর উপরে রয়েছে জুট ম্যাট আর ছোট্ট দুটো হাতি। এই হাতি দুটো আমার হাজব্যান্ড ব্যাংকক থেকে নিয়ে এসেছিলো, তো সেই হাতি দুটোই ওখানে রেখে দিলাম। এবার এই কর্নারটা ডেকোরেশন করব। ওই যে সরস্বতী ঠাকুর রয়েছে কাঠের আসনে, তো সেই আসনটাই এখন ডেকোরেশন করব। এই আসনে কিন্তু আগে রাধা মাধবকে বসানো ছিল। যখন বাড়িঘর হয়নি সে সময় কিন্তু এই কাঠের আসনে রাধা মাধব থাকতো। ঠাকুরঘরটা খুব ছোট, সেই জন্য এই আসনটা আমি ঠাকুর ঘরে রাখতে পারিনি। ঠাকুর ঘরে এই আসনটা রাখতে পারলে ভালো হতো, ঠাকুরের অনেক কাজে লাগতো, কিন্তু ওই যে ছোট সেই জন্যই রাখতে পারলাম না। তো এটা আমি আমার মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এটাকে আমি ফেলে রাখিনি। অনেক আগের থেকেই এটাকে আমি ডেকোরেশন করে রেখে দিয়েছি। আজকে আর কি একটু অন্যরকম করে সাজালাম। এখানে সরস্বতী ঠাকুরই থাকে। রঙিন যে ছোট স্টোনগুলো দেখতে পেলে ওগুলো আমি অনলাইনে অনেক দিন আগে অর্ডার করেছিলাম, কিন্তু আজকে এই প্যাকেটটা খুললাম। আমি এতদিন জানতামও না ওই প্যাকেটের মধ্যে কীরকম কী স্টোন দিয়েছে, সেগুলো আমি দেখিও নি। অর্জুনের ভয় জানো তো আমি এই প্যাকেটটা খুলিনি। অর্জুন এগুলো দেখলেই পাথরগুলো এদিক ওদিক ছুঁড়ে ফেলবে, ওই জন্যই এই পাথরগুলো আমি এতদিন বের করিনি। পাথরগুলো আমি বের করে জানো তো ওই প্যাকেটটা আবার লুকিয়ে রেখে দিয়েছে। অর্জুন এর মধ্যে এসে ওই পাথরগুলো নিয়ে খেলাধুলো করে গেছে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে। আমি আবার বকাঝকা করেছি, আবার তুলে রাখলাম। ক্যান্ডেল হোল্ডারে একটু অ্যাসেন্সিয়াল অয়েল দিয়ে মোমবাতিটা জ্বালিয়ে দিলাম, বেশ সুন্দর একটা ঘর থেকে স্মেল আসছে। আর এই দেখো ঘরটা পুরো একদম সাজানো গোছানো হয়ে গেল, একদম রেডি।
ঘরটা সাজানো গোছানোই ছিল, আমি জাস্ট জিনিসপত্রগুলো একটু এদিক ওদিক করলাম। আর ওই দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো, ওটা কিন্তু আমি শান্তিনিকেতন থেকে নিয়ে এসেছিলাম। তো ওখান থেকে এনে এই ফটোটা আমি এই ঘরেই টাঙিয়ে দিয়েছিলাম। শীতকালে এই বসার ঘরটাতে বসতে বা সময় কাটাতে যাতে ভালো লাগে সেই মতো করেই এই ঘরটাকে আমি আজকে অর্গানাইজ করলাম। আর এইটা পরের দিন আমি ভিডিও করেছিলাম, তোমাদেরকে সেই দেখিয়েছিলাম না আমলকি, কারি পাতা আর আদা দিয়ে ব্লেন্ড করে তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটা বরফ হয়ে গেছে। এখন দেখো সকালবেলা খালি পেটে উষ্ণ গরম জলে আমি এবার এই বরফগুলো দিয়ে তারপরে জলটা খেয়ে নেব। খালি পেটে আমলকি খাওয়া তো ভালো, তো প্রতিদিন তো আর ওইভাবে রস করা যায় না, তো সেই জন্য আমি একবারে করে রেখে দিয়েছি। আর এটা যদি প্রতিদিন সকালবেলা খালি পেটে খাওয়া হয় তাহলে পেটও ভালো থাকবে আর ত্বকও ভালো থাকবে। 10 টাকার আমলকি দিয়ে কত কিছু বানালাম। দেখো কতগুলো আইস কিউব হয়েছে। প্রতিদিন একটা দুটো করে জলের মধ্যে দিয়ে সকালবেলা খালি পেটে খেয়ে নেব। আর কালকে যে আমলা অয়েলটা বানিয়েছিলাম, এই যে দেখো এখন এই তেলটা আমি ছেঁকে কৌটোর মধ্যে ভরে রাখছি। এই কৌটোটা কিন্তু কাচের কৌটো, কাচের কৌটোর মধ্যেই আমি তেলটা সবসময় বানিয়ে রেখে দিই। তাহলে বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ করছি। আজকে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।